হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা ডিএলএড এ এবছরে ভর্তি হতে চলেছো, তোমরা অনলাইনে তো ওয়েস্ট বেঙ্গলের ডিএলএড এর ফর্ম ফিল আপ করে ফেলেছো। কিন্তু ফর্ম ফিল আপের পরবর্তী ধাপ কি? ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম ক্লাসরুমে তোমাদের যাওয়া অবধি ঠিক কি কি ধাপ রয়েছে, এই ধাপগুলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই সাথে মেধা তালিকা, যেটা মেরিট লিস্ট বলা হয়, সেটা কিভাবে প্রস্তুত করা হবে, কবে মেরিট লিস্টটা পাবলিশ হবে, তারপর কলেজে ভেরিফিকেশন তোমাদের কিভাবে হবে, এ টু জেড আমি তোমাদের জানাবো। সেই সাথে ফাইনাল অ্যাডমিশনই বা তোমরা কিভাবে পাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি তোমাদের যেমন একদম অনলাইনে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একেবারে ক্লাসরুমে যাওয়াও পর্যন্ত পুরো প্রসেসটা তোমাদের সামনে একদম জলের মতো সহজ করে তোমাদের তুলে ধরবো। সেই সাথে তোমাদের একটা কিন্তু ভুল পদক্ষেপ তোমাদের পুরো বছরটা কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের যে কোয়েরি ছিল, আমি তোমাদেরকে উত্তর দেব বলেছিলাম, আমি সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটা আসছে, তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছো। এরপর একটা সম্ভাবনা রয়েছে কারেকশন বা কারেকশন উইন্ডোর আসার। অন্যান্য বছর কিন্তু এই কারেকশনের উইন্ডোটা দেওয়া হয় অনলাইনে ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাওয়ার পরে। স্টুডেন্টদের কথা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু কারেকশনের জন্য উইন্ডো ওপেন করে। কিছুদিন চলে, 2 দিন 3 দিন চলে, তারপরে কিন্তু এই কারেকশনের উইন্ডোটা বন্ধ করে দেওয়া হয়। এই সময়ের মধ্যে কি হয়, যদি তোমাদের নামে ভুল থাকে, নামের বানানে কিছু ভুল থাকে, তোমাদের হয়তো যে নাম্বারগুলো পুট করেছো সাবজেক্ট ওয়াইজ নাম্বার, তাতে কিছু ভুল থাকলে, কেউ হয়তো ক্যাটাগরিটা জেনারেল করে দেয় বা ভুল করে এসসি এসটি করে ফেলে। হ্যাঁ, এই ধরনের কোনো ভুল যদি থেকে থাকে, হ্যাঁ, তবে পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা কারেকশন করার একটা তোমাদেরকে সুযোগ দেয়। সেই জন্যই তারা কিন্তু এই কারেকশন উইন্ডোটা ওপেন করে। এই যে সময়সীমাটা দেওয়া হয়, এই সময় তোমরা তোমাদের ভুলগুলোকে সংশোধন করে নিতে পারো। আর যদি কেউ সংশোধন না করে, তোমরা যদি ভুল তথ্য দিয়ে সাবমিট করে রেখে দাও, তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের অ্যাডমিশনটা বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। ওকে, তো বুঝতেই পারছো কারেকশন উইন্ডোটা একটা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই যে 2026-28 সেশনে অ্যাডমিশন চলছিল, অর্থাৎ ফর্ম ফিল আপ চলছিল, এখানে তোমরা যখন ফর্মটা ফিল আপ করছিলে একটা কথা স্পষ্ট করে উল্লেখ করা ছিল যে এই বছর কিন্তু কারেকশন উইন্ডোটা আসবে না। অর্থাৎ তোমাদের কিন্তু কারেকশন করার সুযোগটা দেওয়া আর হবে না, এমনটাই কিন্তু উল্লেখ করা ছিল। সেখানে উল্লেখ করে দেওয়া ছিল যে তোমরা যে তথ্য দিচ্ছ এটি কিন্তু পরে আর এডিট করার সুযোগ তোমরা পাবে না। তাই তোমরা মাল্টিপল, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একাধিক কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়েছিলে একই কলেজে কিন্তু একজন ক্যান্ডিডেট সে তার একই আধার নাম্বার দিয়ে সে কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়েছিল। এই সুযোগটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তোমাদের দিয়েছিল। ওকে, আমি যদি এটা ধরেই নিই যে এবছর আর কারেকশন উইন্ডোটা আসছে না, তাহলে এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপ হচ্ছে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ। প্রভিশনাল মেরিট লিস্ট কি? তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে তথ্যগুলো তোমরা প্রদান করেছো, অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ যে নাম্বার সেটা দিয়েছো, তার ভিত্তিতে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ওয়েবসাইটেতে একটা প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয়। এখানেতে মেরিট লিস্টে আবেদনকারী প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের নাম এবং তাদের র্যাঙ্কটা দেখতে পাবে। অর্থাৎ তুমি যে কলেজটিতে অ্যাপ্লাই করেছো, সেই কলেজেতে তুমি কত নাম্বার পজিশনে রয়েছো, সেই কত নাম্বার পজিশনে রয়েছো সেটাই হচ্ছে তোমার র্যাঙ্ক। এই র্যাঙ্কটা তুমি দেখতে পাবে যে তোমার আগে কতজন রয়েছে এবং তুমি বা কত নাম্বারে রয়েছো। হ্যাঁ, এবং ভ্যাকেন্সি বা সিটই বা কতগুলো রয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু তুমি চেক করে নিতে পারবে। এখানে কিন্তু এই প্রভিশনাল মেরিট লিস্টে তুমি তোমার র্যাঙ্কটা চেক করতে পারবে। ওকে, এখানে দেখো একটা জিনিস বলে দিচ্ছি যে মেরিট লিস্ট এটা কিভাবে প্রস্তুত করা হয়। Merit list is prepared. Merit list preparation is done on the basis of your best of 5 subject marks.
অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকেতে যে 5টা সাবজেক্টে যে স্কোর করেছিলে, অর্থাৎ 5টা সাবজেক্টে 500 নাম্বারের পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিকে, বেস্ট অফ 5 যে 5টা সাবজেক্টে তুমি সবথেকে বেশি নাম্বার পেয়েছিলে। মনে করো তোমার 6টা সাবজেক্ট ছিল, একটা অপশনাল ছিল, 4th সাবজেক্ট যেটাকে বলা হয়। তো সেটা ছিল। এবার যে 5টা সাবজেক্টে তোমার হাইয়েস্ট স্কোর রয়েছে সেই 5টা সাবজেক্টের নাম্বারগুলোকে নেওয়া হবে এবং টোটাল করা হবে। টোটাল করে সেটাকে 5 দিয়ে ভাগ করা হবে, অর্থাৎ অ্যাভারেজ নির্ণয় করা হবে, গড় নির্ণয় করা হবে। এই গড় নির্ণয় করার পরে যেই নাম্বারটার যে সংখ্যাটা তোমার আসবে সেটা হচ্ছে তোমার মেরিট পজিশন। ওকে? এইভাবে কিন্তু মেরিট পজিশনটা তোমাদের ফিক্স করা হবে এবং তার ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। ওকে? তাহলে বুঝতে পারলে এরপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট যেটা আসতে চলেছে খুব শীঘ্রই আসবে। যখনই আসবে আমি আপডেট দেব আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এখানে টাইম টু টাইম আপডেট তোমরা পেতে থাকবে। তো চলো, প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ হলো, তার পরবর্তী ধাপ কি রয়েছে? তারপরে হচ্ছে তোমরা কলেজ ওয়াইজ কাট অফ দেখতে পাবে। প্রভিশনাল মেরিট লিস্টে দেখতে পেলে এরপর হচ্ছে কলেজ ওয়াইজ কাট অফ। দেখো, কলেজ ওয়াইজ কাট অফ এর ভিত্তিতে, এর উপরে ভিত্তি করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজগুলোর কাট অফ অনুযায়ী প্রথম রাউন্ডের নাম প্রকাশ হবে। অর্থাৎ প্রথম রাউন্ডে কোন কোন স্টুডেন্টরা চান্স পেয়েছে সেই স্টুডেন্টদের কিন্তু নাম প্রকাশ হবে প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য। ওকে? মনে করো তুমি বাঁকুড়ার ডায়েটে তুমি অ্যাপ্লাই করেছিলে এবং তোমার মেরিট পজিশন খুব ভালো ছিল এবং তুমি মেরিট লিস্টে তোমার নাম ছিল। এরপর তুমি এই যে কাট অফ, অর্থাৎ তোমার ক্যাটাগরি ধরে ধরে, ক্যাটাগরি ওয়াইজ তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যাই হও না কেন, তোমার ক্যাটাগরি ওয়াইজ তুমি যদি কাট অফটা ক্লিয়ার করতে পারো তাহলে তোমার এই যে ফার্স্ট রাউন্ড, অর্থাৎ প্রথম রাউন্ডের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়েতে তোমার কিন্তু নাম থাকবে এবং তোমাকে কাউন্সেলিংয়ে ডাকা হবে। একইভাবে প্রথম রাউন্ডে অনেকে কাউন্সেলিংয়ে যাবে, অনেকে যাবে না, অনেকে অ্যাডমিশন নেবে, অনেকে নেবে না। তার যেই সিটগুলো ভর্তি হবে না সেই সিটগুলোর জন্য আবার নেক্সট রাউন্ড কাউন্সেলিং, অর্থাৎ নেক্সট রাউন্ডের লিস্ট প্রকাশ হবে। নেক্সট রাউন্ড মেরিট লিস্ট আসবে, অর্থাৎ সেকেন্ড ফেজ বা সেকেন্ড রাউন্ড মেরিট লিস্ট আসবে। সেকেন্ড রাউন্ডে কিছুজন ভর্তি হবে, আবার কিছুজন ভর্তি হবে না, কিছু সিট ফাঁকা থাকতে পারে। সেই সিটগুলোর জন্য থার্ড রাউন্ড মেরিট লিস্ট আসবে। ওকে? এইভাবে কিন্তু অ্যান্ড সো অন, এইভাবেই কিন্তু প্রসেসটা চলতে থাকবে। কতদিন চলতে থাকবে? যতদিন না পর্যন্ত তোমাদের সমস্ত সিটগুলো ভর্তি হচ্ছে। মোটামুটি 50টার মতো সরকারি কলেজে সিট থাকে। সরকারি কলেজে 50টা সিট যতদিন না ভর্তি হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হতেই থাকবে। মনে করো প্রথম রাউন্ডে 45 জনের নাম এলো, 45 জনের মধ্যে 35 জন ভর্তি হলো, বাকিগুলো সিটগুলো ফাঁকা রয়ে গেল। এর মধ্যে আবার ক্যাটাগরি ওয়াইজ আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবই আছে। হ্যাঁ? বাকি যে সিটটা রইলো 15টা, এই 15টার জন্য আবার সেকেন্ড রাউন্ড আসবে। সেকেন্ড রাউন্ডে দেখা গেল 10 জন ভর্তি হলো, এখনো 5টা সিট ফাঁকা রয়ে গেল, তার জন্য থার্ড রাউন্ডের মেরিট লিস্ট আসবে। ওকে? এইভাবে কিন্তু মেরিট লিস্ট পরপর আসতেই থাকবে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, ফার্স্ট রাউন্ড মেরিট লিস্ট এলো, ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন মানে যখনই অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এবং ফার্স্ট রাউন্ডের ক্লাস চলাকালীন তারপরেই কিন্তু তার মাঝে কিন্তু সেকেন্ড রাউন্ডের মানে লিস্ট আসবে, সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং হবে, সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন হবে, থার্ড রাউন্ড তার পরবর্তীতে আসবে, থার্ড রাউন্ড তার পরবর্তীতে ভর্তি হবে। এইভাবে যখন দেখা যাবে যে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের স্টুডেন্টরা যখন ভর্তি হচ্ছে তখন অলরেডি যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিল তারা কিন্তু দেখা যাচ্ছে তারা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাসও তাদের হয়ে যায়। এই ধরনের ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। ওকে? তোমাদের মেরিট লিস্টে যাদের নাম এলো, তোমরা যারা কাট অফ ক্লিয়ার করেছো, তোমাদেরকে কি হবে না কলেজে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড কলেজ অ্যালটমেন্ট। তুমি যেই কলেজেতে চান্স পেয়েছো সেই কলেজেতে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তোমার যদি সমস্ত ডকুমেন্ট, যাদের নাম ফাইনাল মেরিট লিস্টে আসবে তাদের নির্দিষ্ট তারিখেতে অ্যালটেড কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে। ওকে? তা এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনেতে তোমাকে কি, কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে, কি, কি ডকুমেন্ট তোমরা সাথে রাখবে, তোমরা যদি এই রিলেটেড কোনো ভিডিও চাও তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমি একটা তোমাদের ডিমান্ড ভিডিও বানিয়ে দেবো। কি, কি ডকুমেন্ট তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। তোমরা এখন থেকেই তাহলে এই ডকুমেন্টগুলোকে রেডি করে রাখতে পারো। বিশেষ করে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন করাতে হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই করিয়ে নিও। তা কি, কি ডকুমেন্ট তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে কলেজেতে, আমি
তোমাদের সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্টে জানিও। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমার যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে তোমাকে পরবর্তী ধাপ অর্থাৎ ফাইনাল অ্যাডমিশনের দিকে পাঠানো হবে। ফাইনাল অ্যাডমিশনের জন্য তোমাকে যেটা করতে হবে, ফাইনাল অ্যাডমিশন এবং ফিস পেমেন্ট, তার ডকুমেন্ট ভেরিফিকেশনে সফল হলে যদি তোমার সমস্ত কাগজপত্র ঠিক থাকে তাহলে তুমি নির্দিষ্ট কলেজেতে তার একটা ডেট দেবে, সেই নির্দিষ্ট ডেটেতে নির্দিষ্ট ফি দিয়ে, অবশ্যই প্রত্যেক কলেজের ক্ষেত্রে ফিসটা কিন্তু ফিক্স থাকে, তা সেই ফিটা কিন্তু দিয়ে তোমার সিটটি কনফার্ম করতে হবে। তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি এই ফিসটা পেমেন্ট করছো, তুমি কাউন্সেলিং করালে, তোমার নাম এলো, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করালে, হ্যাঁ, তারপরে তুমি যতক্ষণ না ফিটা পেমেন্ট করছো ততক্ষণ কিন্তু তোমার সিটটা কনফার্ম হলো না। দেখো, ফি দিয়ে সিট কনফার্ম করার কথা বলা আছে, ওকে? তারপরেই কিন্তু তোমার ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তাই ফি পেমেন্ট বা তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন কোনো একটা স্টেপ তুমি যদি বাদ পড়ে যাও তাহলে কিন্তু তোমার এই পুরো প্রসেস থেকে তুমি কিন্তু বাদ চলে যাবে। তাই টাইম টু টাইম তোমাদেরকে কবে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হচ্ছে, সমস্ত ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে তোমরা সিনসিয়ার থাকো। তার জন্য তোমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করো। আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো যখনই কোনো নোটিফিকেশান আসবে, যখনই কোনো আপডেট আসবে। তার জন্য আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা ফলো করো। আমাদের চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো ভিডিও তোমাদের মিস না যায়। ওকে? ফাইনালি যখন তোমাদের ফিস পেমেন্টটা ডান হবে, অর্থাৎ ফিস পেমেন্ট কমপ্লিট হবে, তারপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট বলে বিবেচিত হবে। ওকে? তো এই ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা বিশেষ টিপস দিতে চাই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে ডিএলএড এ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো এবং পরবর্তী ধাপগুলোর জন্য অপেক্ষা করছো, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপের সময়তে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে এবং যে ইমেল আইডিটা তোমরা দিয়েছিলে সেটা সবসময় তোমরা কিন্তু অ্যাক্টিভ করে রাখবে। অর্থাৎ মোবাইলে রিচার্জ নেই, মোবাইলে মেসেজ ঢুকছে না, কলেজ থেকে বোর্ড থেকে মেসেজ আসছে, মেসেজ ঢুকছে না, সেরকম যেন না হয়। হ্যাঁ, এবং ইমেলটাকে লগইন করে রাখবে যাতে বোর্ড থেকে যখনই কোনো তোমাদের মেরিট লিস্টের বা যখনই ডকুমেন্ট ভেরিফিকেশনের মেলগুলো পাঠানো হবে যেন তোমরা মেলগুলো দেখতে পারো। সেই সাথে পর্ষদের সমস্ত আপডেট এবং ওটিপি এই তোমাদের মোবাইল নাম্বার এবং মেল দুটোতেই কিন্তু টাইম টু টাইম পাঠানো হবে। তাই এই দুটোকে অবশ্যই অ্যাক্টিভ করে রেখো। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটটাকে তোমরা নিয়মিত তোমরা নজরে রেখো। এই যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা রেগুলার ভিজিট করো। যখনই কোনো নোটিশ প্রকাশিত হবে তখন সেটা তাদের নোটিশ যে পেজটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে। সেই সাথে আমরা তো তোমাদেরকে আপডেট দেবো বলে রয়েছি, তাই আমাদের তোমরা ফলো করে রাখো। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে যে অনলাইনে ফর্ম ফিল আপের পরবর্তীতে কী কী ধাপ রয়েছে, কী কী স্টেপ রয়েছে সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোয়ারি থাকে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ডিএলএড এবং প্রাইমারি টেট সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।